ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তুরস্ক, আলোচনা চলছে বলছে এরদোয়ান। রকেট হামলার জবাবে হামাসের 3টি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা। ক্ষমতার শেষ মুহূর্তে সৌদির কাছে স্মার্ট বোমা বিক্রিতে ট্রাম্পের তাড়াহুড়া। তুর্কি সেনাদের উপর হামলার হুমকি দিলেন খলিফা হাফতার। ইসরায়েলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্থাপন বেদনাদায়ক, হামাস। দুর্বার গতিতে এগোচ্ছে চীন, 2028 সালের মধ্যেই টপকে যাবে আমেরিকাকে। সমরাস্ত্র নিয়ন্ত্রণের মেকানিজম ধ্বংসে যুক্তরাষ্ট্রকে দুষলেন ল্যাভরভ। করোনা টিকা নিলেন সৌদি যুবরাজ। আমেরিকার যে কোনো সামরিক হঠকারিতার ব্যাপারে ইরানের কঠোর হুঁশিয়ারি। ইসরায়েলি হামলা বন্ধ করার জন্য জাতিসংঘের প্রতি দামেস্কের আহ্বান। খুলে দেওয়া হচ্ছে অ্যাথেন্সের প্রথম সরকারি মসজিদ। শুরু হচ্ছে ইস্তানবুল, তেহরান ও ইসলামাবাদ রেল লাইনের কাজ। চীনা বন্দরে আটকে 2 ভারতীয় জাহাজ, বিপাকে নাবিকরা। এবং সবশেষে থাকছে সন্ত্রাসী ঘাঁটি নিয়ে ঢাকার উদ্বেগ, রাতে যৌথ টহল। ইসরায়েলের সঙ্গে তুরস্ক সুসম্পর্ক স্থাপন করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরই মধ্যে এ নিয়ে আলোচনাও চলছে। শুক্রবার জুম্মার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কথা বলেন তিনি। এরদোয়ান বলেন, ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কিছু ব্যক্তির সঙ্গে তুরস্কের ইস্যু রয়েছে। যদি তাদের তুরস্ক নিয়ে কোনো ইস্যু না থাকতো তাহলে আমাদের সম্পর্ক অন্যরকম হতো। এরপরে এরদোয়ান বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই। খবরে বলা হয়, ইসরায়েলের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তবে আন্তর্জাতিক অঙ্গনে 2 দেশের মধ্যে তিক্ত সম্পর্ক ছিল দীর্ঘদিন। 2018 সালে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল তুরস্ক। দেশটির ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলি দখলদারিত্বের কঠোর সমালোচক ছিল। তবে সম্প্রতি আবারও ইসরায়েলে রাষ্ট্রদূত প্রেরণ করেছে তুরস্ক। এরপরই জল্পনা শুরু হয় যে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চায় দেশটি। শুক্রবার জুমার নামাজের পর সেই কথা জানিয়েছে এরদোয়ান। ফের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বিমান হামলার অভিযোগ পাওয়া গেছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল বলেছে, তাদের যুদ্ধবিমান গাজার মধ্যাঞ্চলে অন্তত 3টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব স্থাপনা হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করত বলে দাবি করেছে ইহুদিবাদী সেনারা। বিবৃতিতে বলা হয়েছে, এসব স্থাপনা সামরিক পোস্ট এবং রকেট উৎপাদন কারখানা হিসেবে ব্যবহার করত হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ পর্যায়ে এসে সৌদি আরবের কাছে স্মার্ট বোমা বিক্রির জন্য তাড়াহুড়া করছেন। এজন্য তিনি কংগ্রেসের অনুমোদন নিতে মরিয়া হয়ে উঠেছেন। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি আরবের কাছে 7,500 স্মার্ট বোমা বিক্রির জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে নোটিশ করেছে। নোটিশে বলা হয়েছে, সৌদি আরবের কাছে ট্রাম্প প্রশাসন এ সমস্ত বোমা বিক্রির জন্য রেইন্থ টেকনোলজিস কর্পোরেশনকে লাইসেন্স দেওয়ার পদক্ষেপ নিচ্ছে। যদি এই কোম্পানিকে ট্রাম্প প্রশাসন স্মার্ট বোমা বিক্রির জন্য লাইসেন্স দেয় তাহলে তারা সৌদি আরবের কাছে প্রায় $48 কোটি মূল্যের বোমা বিক্রির সুযোগ পাবে। লিবিয়ায় মোতায়েন তুর্কি সামরিক বাহিনীর উপর হামলার হুমকি দিয়েছেন বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার। জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকারকে সমর্থন দেওয়ার জন্য দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে তুরস্ক। এর বিপরীতে ফ্রান্স, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের মতো দেশ খলিফা হাফতারকে সমর্থন দিচ্ছে। জেনারেল হাফতার তুরস্ককে উপনিবেশবাদী শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, লিবিয়া থেকে শান্তিপূর্ণভাবে তুরস্কের সেনাদের যেতে হবে, অন্যথায় তাদেরকে জোর করে বের করে দেওয়া হবে। সম্প্রতি তুরস্কের সংসদ লিবিয়ার সেনা সংখ্যা বাড়ানোর জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাব অনুসারে আরও 18 মাসের জন্য তুরস্ক লিবিয়ায় সেনা মোতায়েন করে রাখবে। মরক্কো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি অবরুদ্ধ গাজা শহরে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। প্রায় 2 সপ্তাহ আগে মরক্কো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে রাজি হয় বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অর্থনৈতিকভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে চীন। আগামী 2028 সালের মধ্যে আমেরিকাকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে যাচ্ছে এশিয়ার এই পরাশক্তি। করোনা মহামারীতে অর্থনীতি পুনরুদ্ধারে দুই দেশের গতির পার্থক্যের কারণে আগের ধারণার চেয়ে 5 বছর আগেই এই অবস্থানে চলে যাবে শি জিনপিং এর দেশ। শনিবার সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন সরকার বিশ্বের সমরাস্ত্র নিয়ন্ত্রণের মেকানিজম ধ্বংস করে দিয়েছে। তিনি সমরাস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী মস্কোয় এক বক্তব্যে বলেছেন, যেসব মেকানিজম ব্যবহার করে বিশ্বের সমরাস্ত্র নিয়ন্ত্রণ করা হতো তার সবগুলো ধ্বংস করে ফেলেছে আমেরিকা। কাজেই এই বিষয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে জরুরি বৈঠক হওয়া প্রয়োজন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে যুবরাজের টিকা গ্রহণের দৃশ্য দেখা গেছে বলে খবরে বলা হয়েছে। এদিকে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার তৌফিক আল রাবিয়া দেশটির জনগণ ও বাসিন্দাদের করোনা টিকা সরবরাহের ক্ষেত্রে আগ্রহ দেখানো এবং নিয়মিত খোঁজখবর নেওয়ায় যুবরাজ বিন সালমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক রকেট হামলায় তেহরানের ভূমিকা রয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত টুইটে যে হুমকিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মোহাম্মদ জাভেদ জারিফ ট্রাম্পের ওই হুঁশিয়ারির জবাবে পাল্টা টুইট করেছেন। তিনি লিখেছেন, নিজ দেশের জনগণকে দেশের বাইরে বিপদের মুখে ঠেলে দিয়ে আমেরিকার অভ্যন্তরে নিজের চরম ব্যর্থতাকে ধামাচাপা দেওয়া যাবে না। ট্রাম্পের ওই টুইটের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন, এই ধরনের ভিত্তিহীন ও মনগড়া বাগাড়ম্বরপূর্ণ অভিযোগ নতুন কিছু নয়। এরকম ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি হোয়াইট হাউসের নিত্য নৈমিত্তিক ঘটনা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অব্যাহত ইসরায়েলি হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তার পুনরাবৃত্তি রোধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই মন্ত্রণালয় শুক্রবার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো আলাদা আলাদা চিঠিতে এই আহ্বান জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েল শুক্রবার ভোররাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের মাসিয়াফ এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে ওই হামলাকে 1974 সালে পাশ হওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 350 নম্বর প্রস্তাবের সম্পূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে সরকারিভাবে নির্মিত প্রথম মসজিদ নভেম্বরে উদ্বোধন হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু বড়দিন উপলক্ষে সেখানে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এ উপলক্ষে ওই মসজিদটি আবার খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ট্রেন যোগাযোগ চালু করতে ইরানের মধ্য দিয়ে ত্রিদেশীয় রেল লাইন নির্মাণের কাজ আগামী বছর শুরু হচ্ছে। ইস্তানবুল, তেহরান ও ইসলামাবাদ আইটিআই রেল প্রকল্প নামে পরিচিত এ রেল রুটের ব্যাপারে গণমাধ্যমকে জানিয়েছেন তুরস্কের যোগাযোগ মন্ত্রী। ইস্তানবুলের সম্প্রতি ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের সভায় এ রেল লাইন নির্মাণ প্রকল্প কাজ নিয়ে আলোচনা করে তুরস্ক। 9,500 কিলোমিটার এ রেল লাইনের 2,600 কিলোমিটার পড়েছে ইরানের মধ্যে, 1,950 কিলোমিটার তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে পড়েছে 990 কিলোমিটার। সীমান্তে এখনও উত্তপ্ত ভারত চীন সম্পর্ক। এরই মধ্যে জানা গেল যে চীনের বন্দরে 2টি ভারতীয় জাহাজ দীর্ঘদিন ধরে আটক রয়েছে, আর এতে বিপাকে পড়েছেন জাহাজগুলোর নাবিকেরা। নয়াদিল্লির অভিযোগ, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিচ্ছে চীন, সেজন্যই ওই 2টি জাহাজের মাল খালাসের অনুমতিও দেওয়া হচ্ছে না, আবার বন্দর ছাড়ারও অনুমতিও দেওয়া হচ্ছে না। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে করোনা সংক্রান্ত বিধির জন্যই এমনটা হচ্ছে, এর সঙ্গে সীমান্ত সমস্যার কোনো সম্পর্ক নেই। প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ ভারতের মিজোরামে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটির অস্তিত্ব রয়েছে, এমন তথ্য উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে। এছাড়া দুই দেশের গুরুত্বপূর্ণ সীমান্তে যৌথ টহলের কথাও রয়েছে। শুক্রবার আসামের গৌহাটি বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 51তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিষয়টি তুলে ধরেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। এ সম্মেলন গত 22 ডিসেম্বর শুরু হয়ে 25 ডিসেম্বর শুক্রবার
শেষ হওয়া একটি যৌথ বিবৃতির মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বিজেপির এক বিবৃতিতে বলা হয়েছে, ওই সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করতে বিএসএফ এর প্রতি অনুরোধ জানানো হয়েছে।